গুড মর্নিং। আজ 23শে জুন 2024। আমাদের মুকুটমণিপুর সিরিজের 4th এপিসোডে আপনাদেরকে স্বাগত জানাই। এখন আমরা অম্বিকা মায়ের মন্দির থেকে ফিরে এসেছি নিজেদের গেস্ট হাউসে। প্রচণ্ড খিদে পেয়েছে, ব্রেকফাস্ট করব। সকাল থেকে কিছু খাওয়া হয়নি কারণ আমরা পুজো দিতে গেছিলাম, ওখানে পুজো দিয়েছি। যারা ওই এপিসোডটা এখনও দেখেননি, আমাদের অনুরোধ যে আপনারা ওই এপিসোডটা অবশ্যই দেখুন। খুব ভালো পুজো দিয়েছি আমরা এখানে একটা 700 বছর পুরনো মন্দিরে। তো এখন অপেক্ষা করছি, আমাদের ব্রেকফাস্টে লুচি ভাজা হচ্ছে। তো দেখা যাক কত দূর হলো, চলুন দেখি। দাদারা সব রান্নাবান্না করছে, দারুণ করে আমাদেরকে খাওয়াচ্ছে ফুলকো লুচি। পুজো দিয়ে আসার পর দারুণ লাগছে লুচিটা খেতে। কিন্তু খেলে কোথায় এখন? এই তো খেলাম, দেখেই ভালো লাগছে। এই মুকুটমণিপুরে কিন্তু কোনো পেট্রোল পাম্প নেই। খাতড়াতে আছে পেট্রোল পাম্প। এত লাগবে বাবা, কত আর লাগবে না, 11:30 বেজে গেছে, আর টাইম ওয়েস্ট একদম করা যাবে না। বেরিয়ে যেতে হবে লুচি খেয়ে। এবারে ফটাফট রেডি হয়ে আমরা বেরিয়ে যাব কলকাতার উদ্দেশ্যে। তো দেখা হচ্ছে আপনাদের সাথে মোটর ব্লগিং সেটাবে। আসছি। বেরিয়ে গেলাম আমাদের গেস্ট হাউস থেকে। এখন সময় হচ্ছে 12:05। আমরা আজকের এখান থেকে যাব কলকাতা বিষ্ণুপুর আরামবাগ হয়ে। লাস্ট ভিডিওতে তো আমরা এসেছিলাম, আপনারা দেখেছেনই। লাস্ট বলতে আমরা ফার্স্ট এপিসোডে যে ভিডিওটা, কলকাতা থেকে মুকুটমণিপুর আসার যে এপিসোডটা ওটাতে দেখেছেন আপনারা। আমরা কোলাঘাট, তারপরে খড়গপুরের পাশ দিয়ে বাইপাস করে গোয়ালতোড় হয়ে পিঠাকাটা হয়ে আমরা এসেছি এই মুকুটমণিপুর। তো ওই রাস্তাটা মোটামুটি ছিল জার্নি 235 কিলোমিটার মতো ডিস্টেন্স ছিল কলকাতা থেকে মুকুটমণিপুরের। কিন্তু আজকের বিষ্ণুপুরের থেকে গেলে 211 কিলোমিটার। তো দুটো রাস্তাই আমরা আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। আপনারা ডিসাইড করতে পারবেন, যাতে সুবিধা হবে ডিসাইড করতে যে কোন রাস্তাটা আসলে আপনাদের পক্ষে ইজি হবে এই মুকুটমণিপুর আসার জন্য। আগের দিনের রাস্তাটাও ভালোই ছিল, আজকের রাস্তাটা সঙ্গে থাকুন, দেখে নিতে পারবেন কেমন কন্ডিশনে আছে। দুপুর 12টা, বুঝতেই পারছেন মাথার উপরে পুরো রোদ, আর আকাশে একটা ছিটে ফোটা কোনো মেঘের দেখা নেই। কিন্তু আমাদের বেরোতে হতোই, নাহলে বিকেলের দিকে করে ইচ্ছা ছিল। একটু কনফিউশনে ছিলাম যে বিকেলে বেরোবো কি সকালে বেরোবো, মানে বিকেলে বেরোবো কি এখনই দুপুর 12টা খেয়ে দিয়ে বেরিয়ে যাব। তো লাস্ট পর্যন্ত ডিসিশন নিলাম যে না, এতেই বেরিয়ে যাই, দুপুরেই বেরিয়ে যায়। কারণ বিকেলে যদি বেরোই ঢুকতে সন্ধেবেলা হয়ে যাবে। নতুন রাস্তা, তার উপরে অন্ধকার হয়ে গেলে আমাদের ভিডিওটাও করতে পারবো না আমরা, রাস্তাগুলোর কন্ডিশনটাও আপনাদেরকে দেখাতে পারবো না। বাইক চালালে যখনই উল্টো দিক থেকে হাওয়াটা আসছে তখন আর অতটা প্রবলেম হচ্ছে না। কিন্তু বাইক যখন এই প্যাক করছিলাম, মানে বাইক লাগেজটাকে যখন বাঁধছিলাম বাইকে, তখন অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল গরমে। এখন এখানে টেম্পারেচার নেই করে 37-38 তো হবেই। গাড়িতে তেলটাও নেই, তেল ভরতে হবে। আসার দিন মোটামুটি 1000 টাকার মতো তেল ভরেছিলাম, মানে ফুল ট্যাঙ্কি করেই এসছিলাম। এখন একটা দাগ আছে, দেখি সামনে একটা পেট্রোল পাম্প দেখে দাঁড়াতে হবে, দিয়ে পেট্রোলটা ভরতে হবে। মুকুটমণিপুর সফরের এই শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। আপনাদের এই লাস্ট 3টে এপিসোড যদি আপনারা যারা দেখেছেন একটু কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। এখনও পাহাড় আমাদের সঙ্গ ছাড়েনি। এই মুকুটমণিপুর পেরিয়ে যাব, পাহাড় থেকে দূরে চলে যাব। আর যারা দেখেননি এই এপিসোডটা দেখছেন আমাদের লাস্ট, একবার বলবো যে অবশ্যই পারলে একবার লাস্ট 3টে এপিসোড দেখে নেবেন।
আমাদের কলকাতা থেকে মুকুটমণিপুর আসার অভিজ্ঞতা, তারপরে বাকি সাইট সিনগুলো, নৌকো বিহার থেকে শুরু করে লাস্ট এপিসোডে অম্বিকা দেবীর মন্দিরটা, 700 বছরের একটা পুরনো মন্দির, প্রাচীন মন্দির একটা, তো সেটা একটা দারুণ অভিজ্ঞতা ছিল আমাদের জন্য। খাতড়ায় এসে পেট্রোল পাম্প একটা পেলাম, মানে মুকুটমণিপুরে তো কোনো পেট্রোল পাম্প নেই, তো এই খাতড়ার এখানে ইন্ডিয়ান ওয়েল একটা পেট্রোল পাম্প আছে। $104.63। 700 টাকার মতো তেল ভরে নিলাম, ফুল ট্যাঙ্কি হয়ে গেছে। এবারে আশা করি আর বাড়ি অবধি আর লাগবে না, কারণ আমার বাইকটার 15 লিটারের ট্যাঙ্ক, তো 211 কিলোমিটার যেতে লাগা উচিত নয়। আর এটা আমাদের গেস্ট হাউস থেকে বেশি নয়, 9 কিলোমিটার মতো ডিস্টেন্স। তো যারা মুকুটমণিপুরে আসছেন, যদি তেল না থাকে, তেল ভরতে হলে চলে আসবেন খাতড়াতে, তেল পেয়ে যাবেন ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প থেকে। এই যে আরেকটা পেট্রোল পাম্প এখানে আছে। এটা কোথায় চলে আসলাম, মানে অসাম ভিউ, অসাম, দুদিকে পুরো গাছটা ধেপে রাস্তা মাঝখান দিয়ে যাচ্ছে। উফ, অসাধারণ অসাধারণ। এই বাজারটার নাম হচ্ছে হাতিরামপুর। মানে আমি আগের দিনের, মানে যে ভিডিওতে আমরা বোটে চড়েছিলাম, ওইখানে আমি বলেছিলাম যে আপনারা যদি ওই আমাদের যে ডিয়ার পার্কটা আছে, ওই ডিয়ার পার্কে যাওয়ার জন্য এখান থেকে মুকুটমণিপুর থেকে গেলে বোটিংয়ের একটাই অপশান, মানে বোটিং করে ছাড়া কোনো অপশান নেই, কারণ বোটিংটা সবথেকে বেশি শর্টকাট। বাই রোড যাওয়া যেতে পারতো, বাই রোড তাহলে আপনাকে এই হাতিরামপুর হয়ে আপনাকে তাহলে ঘুরে যেতে হতো, অটোমেটিক টাইম এটা অনেকটাই বেশি লাগতো, 1-1.5 ঘন্টা টাইম লাগে যেত। তো সেই জন্য লোকে যারা ওই ডিয়ার পার্কে যায়, বনপুকুরিয়া ডিয়ার পার্ক যেটা, আর বা সোনার বাংলা পার্ক যেটা, ওই দুটো পার্কে গেলে বোটিং করেই যায়। যাই হোক, সামনেই আসছে গোবিন্দপুর, ওই গোবিন্দপুর মোড় থেকে আমরা আবার ডান দিকে চলে যাব। এটা হচ্ছে শিলাবতী নদী, আর এই ব্রিজটা হচ্ছে গোবিন্দপুর ব্রিজ। এই পাশেই একটা ছোট ড্যাম আছে, কদম দেউলি ড্যাম। শিলাবতী নদীর উপরেই ড্যামটা, আবার ড্যাম থেকে এই শিলাবতী ক্যানাল, নদী, অনেক কিছু বেরিয়ে গেছে এই শিলাবতী, মানে কদম দেউলি ড্যাম থেকে। আজকের আমাদের এই জার্নিতে অনেকগুলো আরও নদী পড়বে, কয়েকটা নাম করাও নদী আছে। এই হচ্ছে গোবিন্দপুর মোড়, এখান থেকে আমাদের পুরো ইউটার্নের মতো নিয়ে নিতে হলো ডান দিকে। আমরা ওই রাস্তা দিয়ে এসেছি, এখান দিয়ে ইউটার্ন নিয়ে এবার এই দিকে যাচ্ছি। এটা হচ্ছে NH14 ন্যাশনাল হাইওয়ে 14। এই রাস্তা সবই এখানে আপাতত দেখছি একটাই লেন, মানে একদিকে যাওয়া আর একদিকেই আসা, কিন্তু রাস্তা টারম্যাক রোড, আর কোনো খানাখন্দ নেই, পুরো ভালো রাস্তা। আমাদের মুকুটমণিপুর গেস্ট হাউস থেকে এই গোবিন্দপুর যে মোড়টা, যেখান থেকে আমরা ইউটার্ন নিলাম, এর ডিস্টেন্স ওই 22-23 কিলোমিটার মতো। সামনে বিরাই আসছে, বিরাই এখান থেকে ওই বেশি নয়, ওই 47-48 কিলোমিটার। ওই বিরাই মোড় থেকে আমাদের আবার নিয়ে নিতে হবে ডান দিকে বিষ্ণুপুর থেকে। পুরুলিয়ার ট্রিপটা যখন ছিল, আমরা যখন পুরুলিয়া থেকে কলকাতা ব্যাক করছিলাম, আমরা বিষ্ণুপুর হয়ে ব্যাক করেছিলাম, তখন ওই বিরাই বাস স্টপ থেকে বিষ্ণুপুরের দিকে চলে গেছিলাম। দেখাচ্ছি আপনাকে পয়েন্টটা যখন গিয়ে পৌঁছাচ্ছি।
বিরাই এখনো পৌঁছায়নি, কিন্তু যাওয়ার আগে এই রাস্তাটা না দেখে দাঁড়িয়ে পারলাম না। এটা একটা ইকো পার্ক, এইটা ইকো পার্কটার নাম চেঞ্চুরিয়া ইকো পার্ক, মোস্ট প্রবাবলি চেঞ্চুরিয়া ইকো পার্ক, চেঁচুরিয়া, শিবডাঙ্গার 1 কিলোমিটার। যাই হোক, এত সুন্দর রাস্তা, পুরো জঙ্গলের মাঝখান দিয়ে রাস্তাটা গেছে, ফাটাফাটি। উপরে রোদ আছে, কিন্তু তাতেও কোনো কষ্ট হচ্ছে না, একটুকুও কষ্ট হচ্ছে না এই রাস্তাটার জন্য। পুরোটাই শালবনের জঙ্গল দিয়ে ঘেরা রাস্তা। এখন তো প্রচুর পাতা হয়েছে গাছ, এই বসন্তের পর তো নতুন পাতা জন্মায়, পুরো সবুজ। আরও বৃষ্টি যখন পড়বে আরও ঘন নিশ্চয়ই সবুজ হয়ে যাবে। এখন তো সবে বর্ষাকাল সবে শুরু হয়েছে, বৃষ্টি এখন তো শুরুই হয়নি, আষাঢ় মাস মানে সবে পড়েছে। আমি যদি খুব ভুল নয় এখন আষাঢ় মাস চলছে, তো বর্ষাকাল সবে শুরু হয়েছে, 2-4টে বর্ষার ফোঁটা পড়েছে। আর তাহলে আরও বর্ষা হলে তাহলে কী হবে, জায়গাটা ফাটাফাটি লাগছে। আমি তো বলবো যে আগের রাস্তাটা কলকাতা থেকে ওই রাস্তাটা তো ভালো ছিলই, আমাদের মুকুটমণিপুর আসার রাস্তাটা, কিন্তু আমি বলবো ওটার থেকে যদি আমি তুলনা করতে চাই, এই রাস্তাটা এখনও অবধি ভালো। সামনে তো আবার বিষ্ণুপুরের জঙ্গল আছে, জয়পুর ফরেস্টটা তো আছেই, তো পুরোটাই ম্যাক্সিমামটা এখনও অবধি পুরো জঙ্গল 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 দিয়ে ঘেরা, দুদিকে পুরো শালবন শালবন শালবন। অসাম। এই না দাঁড়িয়ে পারলাম না, আপনাদের একটা জিনিস দেখানোর আছে। আমি এই যাওয়ার রাস্তায় এই ধরনের ঢিপিগুলো দেখতে পাচ্ছি, এটা প্রচুর দেখতে পাচ্ছি রাস্তাটা হয়ে আছে। এইগুলো মোস্ট প্রবাবলি পিঁপড়ের ঢিপি, পিঁপড়ের ভেতরে আছে, পিঁপড়েদের ঘর এটা। আমি যদি ভুল হই একটু কমেন্ট করে জানাবেন। আমি যতদূর জানি এটা একটা পিঁপড়ের পুরো বাসা। এগুলো প্রচুর রাস্তার ধারে 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 প্রচুর। একটু আগে তো এর থেকে একটা এরকম হাইটের বড় একটা পিঁপড়ের ঢিপি ছিল, আমি তখন রানিংয়ে ছিলাম বলে দাঁড়াইনি। আর ছোটো 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 আছে, হ্যাঁ উই পোকা হতো, আমি জানি না, কোনো আইডিয়া নেই, খুব বেশি আইডিয়া নেই কি উই পোকা না পিঁপড়ে। একটু কমেন্ট করে জানাবেন এটা কিসের ঢিপি। এটা বৃষ্টি হলে তো পুরো ভেঙে যাবে, মানে একটু বাজে ব্যাপার, যদি বৃষ্টি হয় পুরো ভেঙে যাবে। আর ঠিক গাছের নিচে হয়েছে, আমার না এটা পুরো ওরা জানে কি যায় না আমি জানি না, সেফটি রেখেছে কিছুটা আর কি। কিন্তু খুব জোরে বৃষ্টি হলে মনে হয় না বাঁচতে পারবে বলে। কি সৃষ্টি দেখো কীভাবে মাটিগুলোকে উপরে দিয়ে করে কি সুন্দর করেছে, ফাটাফাটি। গভীর জঙ্গল, পুরো ভেতরটা গভীর জঙ্গল। কোথাও আমি দেখলাম না হাতির পোস্টার নেই, বা যদিও দেখলাম না, কে জানে হাতি মাতি আছে নাকি, কিন্তু রাস্তায় কোনো জায়গায় আমি চোখে পড়লো না যে এখানে হাতি আছে বা এরকম কিছু চোখে পড়লো না। যাই হোক, বাই বাই। যাই আছে ভেতরে তাকেই বাই বাই জানাচ্ছি। রাস্তাটা দেখছেন, রাস্তাটা কেমন চকচকে রাস্তা, মানে ফাটাফাটি। মুকুটমণিপুর থেকে মোটামুটি 47 কিলোমিটার মতো চলে এসেছি, আর ওই বিরাই আসতে মোটামুটি কত আর 24-25 কিলোমিটার মতো বাকি আছে। আর বাঁকুড়া বাঁ দিকে, মেদিনীপুর ডান দিকে, আমাদের নিয়ে নিতে হবে লেফট সাইড। বাঁকুড়া সোজা 34, আসানসোল 101, রানীগঞ্জ 83, সামনেই আসছে বিরাই মোড়, মানে বাস স্টপ যেটা, ওখান থেকে আমাদের বিষ্ণুপুরের জন্য ডান দিকে নিয়ে নিতে হবে। বিরাই মোড় চলে আসলাম। এই রাস্তাটা আমাদের এখান থেকে ডান দিকে এই মোড় থেকে চলে যেতে হবে, কিন্তু এই সোজা চলে গেলে চলে যাচ্ছে ধালডাঙ্গা, তারপরে ওই পুরুলিয়ার দিকে, বিশপুরিয়া পুরুলিয়া সব এই দিকে সোজা। আর আমাদের ডান দিকে নিয়ে নিতে হলো বিষ্ণুপুর যাওয়ার জন্য। মুকুটমণিপুর থেকে 70 কিলোমিটার রাইড করে চলে এসেছি ভগৎ সিং মোড়। এই যে এটা হচ্ছে আমাদের বীর শহীদ ভগৎ সিংয়ের মূর্তি দেওয়া আছে। এখান থেকে আমাদের সোজা বেরিয়ে যেতে হচ্ছে। চলে এসেছি বিষ্ণুপুর, আর কত 3-4 কিলোমিটার পর ওই আমাদের গেটওয়ে অফ যে বিষ্ণুপুরটা আছে, যেখান থেকে বিষ্ণুপুর যে সাইট সিন করতে যেতে হয়, তো সেই এন্ট্রিটা চলে আসবে। আমরা তো ওই পুরুলিয়ার লাস্ট এপিসোডে দেখিয়েছিলাম, অনেকগুলো সাইট সিন ঘুরে ঘুরে দেখিয়েছিলাম। তো যদি দেখতে ইচ্ছা হয় তাহলে আমাদের চ্যানেলে পুরুলিয়া সিরিজের
প্লে লিস্টে পেয়ে যাবেন লাস্ট এপিসোডটাতে। এই যে গেটওয়ে অফ বিষ্ণুপুর চলে আসলাম। এই যে আপনাদের যদি বিষ্ণুপুরে যেতে হয় তাহলে আপনাকে এইখান থেকে ইউটার্ন নিয়ে বিষ্ণুপুরের দিকে চলে যেতে হবে। আমাদের তো ওই পুরুলিয়ার ভিডিওতে দেখানোই আছে সব। যাই হোক, সামনে আসছে আমাদের মোস্ট পপুলার জয়পুর ফরেস্ট। আবার একবার ঘন শালবনের মধ্যে দিয়ে যাব। এই শুরু হয়ে গেল জয়পুর ফরেস্ট, আরও যাওয়া যায় ভেতরে। তো যাই হোক, এটা জয়পুর ফরেস্টের মাঝখান দিয়ে রাস্তাটা গেছে। এই রাস্তার আশেপাশে অনেক আপনারা থাকার অপশান পেয়ে যাবেন। আর যদি থাকতে না চান, আপনারা চাইলে এখানে লাঞ্চ বা একটু কিছুক্ষণ সময় কাটিয়ে রেস্টও নিতে পারবেন। সামনেই আছে বনলতা রিসর্ট, এছাড়াও আরও একটা দুটো আছে। এই যে শালবনের জঙ্গল আর মাঝখান দিয়ে রাস্তা, ওহ অসাম। এই যে আর একটা রিসর্ট, বনশ্রী রিসর্ট। আমরা যখন ওই পুরুলিয়া থেকে ফিরছিলাম তখন এই রিসর্টে আমরা লাঞ্চ করেছিলাম। আর এখানে থাকার অপশানও আছে। এটা ওই বিষ্ণুপুরের ভিডিওতে, পুরুলিয়া সিরিজের লাস্ট এপিসোডে পেয়ে যাবেন। কীভাবে বুক করবেন পুরো ডিটেলস, ফোন নাম্বার, টোন নাম্বার সব কিছু আমরা শেয়ার করেছিলাম ওই ভিডিওতে। একবার চ্যানেলে গিয়ে যদি দরকার পড়ে একবার দেখে নিতে পারেন। আজকে আর দাঁড়ালাম না, কারণ অলরেডি একটু আগে জাস্ট ব্রেকফাস্ট করেই বেরোলাম। ব্রেকফাস্ট তো নয়, 11টার সময় ওটা লাঞ্চ ব্রেকফাস্ট যাই হোক না কেন সব মিলেই করেই বেরোলাম। তাই আর এখন খিদে পাচ্ছে না, এখন সোজা দেখি বাড়ি বেরিয়ে যাব। একটু ওয়াটার ব্রেক নিয়ে নিলাম ঘন জঙ্গলের মধ্যে। আমাদের অ্যাকচুয়ালি ব্রেকফাস্ট করতে এতটা দেরি হয়ে গেছে, আর অনেকদিন পর লুচি পেয়ে এতগুলো খেয়ে নিয়েছি যে খিদে খুব একটা নেই, দুজনের কারোরই নেই। তো টাইম ওয়েস্ট বেশি করব না, তাড়াতাড়ি চলে যাবো। এমনিও রাইডিং গিয়ার্সগুলো পরে দাঁড়িয়ে থাকলে একটু গরমই লাগছে, চললেও তো অসুবিধা হচ্ছে না। এখান থেকে আর ওই আমাদের বাড়ির ডিস্টেন্স দেখাচ্ছে 128 কিলোমিটার মতো। 128 কিলোমিটার মানে 2 থেকে আড়াই ঘন্টা তো মিনিমাম লাগবে এখান থেকে। এই গাছের ছায়া, শালবন আর মাঝখানে গাছের ছায়া। এখানে একটা মাইলস্টোন আছে কি, কতুলপুর 22 কিলোমিটার, কলকাতা 128 কিলোমিটার। তো সব দাঁড়িয়ে একটু ব্রেক নিয়ে, ওয়াটার ব্রেক নিয়ে এবারে বেরিয়ে যাবো। একটা ছোট্ট একটা ওয়াটার ব্রেক নিয়ে চলে আসলাম, আবার আমাদের জার্নি স্টার্ট করলাম। একটু আগে বনশ্রী রিসর্ট দেখাচ্ছিলাম, ওখানেও থাকার অপশান আছে। এছাড়া আরেকটা এখানে আরেকটা ভালো অপশান আছে, এই বনলতা রিসর্ট। এটাও অনেক বড় রিসর্ট। এখানে ভেতরে থাকা যাবে, খাওয়া যাবে, রেস্ট নিতে পারবেন, সব কিছু বেশ বড়। মুকুটমণিপুর থেকে আমাদের মোটামুটি 85 কিলোমিটার জার্নি কমপ্লিট হয়ে গেছে। এখন বাজে 2টো। আর সামনে আরামবাগ, চাপাডাঙ্গা, ডানকুনি হয়ে আমাদের বাড়ি ফিরবো। এখান থেকে আরামবাগের ডিস্টেন্স মোটামুটি ওই 56 কিলোমিটার মতো। এখন তো রোদটা পুরোটাই দেখলাম মেঘের মধ্যে ঢুকে গেছে, আর একটুও রোদ নেই। তবে এমন কোনো বড় মেঘও দেখতে পাচ্ছি না যার জন্য যে বৃষ্টি আসবে। দুপুরে বেরোনোর ডিসিশনটা আমাদের খুব একটা মনে হয় ভুল ছিল না। খুব একটা বলবো না, একদমই ভুল ছিল না। বেরোনোর সময় ওয়েদারটা একটু গরম ছিল, রোদ ভালোই ছিল যদিও, কিন্তু এখন আমাদের এই পরিবেশ এত সঙ্গ দিচ্ছে, সূর্য একদম পুরো মেঘের নিচে চলে গেছে। আমরা ঠিক সময় বেরিয়ে চলে এসেছি বলে ভালোই হলো। আলো থাকতে থাকতে আমরা বাড়ি ঢুকে যাবো আশা করা যায়। এখন বাজে 3:45। এই জায়গাটায় মদিনা, আচ্ছা মদিনা মোড়। আরামবাগ এখান থেকে আর খুব বেশি বাকি নেই। আর্লি আর মনে হয় যত সম্ভব 12-13 কিলোমিটার মতো বাকি আছে। মুকুটমণিপুর থেকে 125 কিলোমিটার মতো জার্নি রাইড
কমপ্লিট করে আমরা পৌঁছে গেছি কালীপুর। আর এখান থেকে আরামবাগ বেশি নয়, আর হার্ডলি কত 4-5 কিলোমিটার মতো বাকি, হয়তো সামনেই আরামবাগ আছে। আর এই চলার পথে একটা নদীর সঙ্গ পেলাম। এটা হচ্ছে নদী নয়, অ্যাকচুয়ালি নদ, দ্বারকেশ্বর নদ। বৃষ্টির জলে মনে হয় এটা পরিপুষ্ট হয়। এখন বৃষ্টি হলে, বর্ষাকাল হলে, আর একটু বৃষ্টি হলে হয়তো ভালো হবে, জলটাও আরও আসবে। এখন জল অনেকটাই কম আছে। আর এই ব্রিজটার নাম হচ্ছে আরামবাগ রামকৃষ্ণ সেতু বা আরামবাগ রামকৃষ্ণ ব্রিজ যেটাকে বলে। আরামবাগ আর 1 কিলোমিটার ডান দিকে ঢুকে গেছি আরামবাগ সিটি। সাব্বাস। যাই হোক, এখন একটু জ্যাম, এই একটু গুতোগুতি পেরিয়ে আবার একটু ফাঁকা রাস্তায় উঠে দিয়ে আমি আবার গোপ্রো অন করছি। বেরিয়ে চলে এসেছি আরামবাগ শহর থেকে, মানে যে ভিড়ভাড় থেকে। এখন আবার একটু ফাঁকা রাস্তা পেয়ে গেছি মোটামুটি। আর এখান থেকে আমাদের কলকাতা বাকি আর ওই 80 কিলোমিটার মতো। সময় এখন 3:05। আশা করছি 4টে, 4:30-র মধ্যে ঢুকে যাব। রাস্তা তো মাখন রাস্তা, এই জন্য চালাতে আর কোনো প্রবলেমও হচ্ছে না। চলে এসেছি আজকের জার্নির আর একটা নদী। এই নদীটা যেরকম সুন্দর দেখতে, আর একটু না দাঁড়িয়ে পারলাম না। এখনই জল আছে, একটু কম আছে কিন্তু ভালোই আছে। এই নদীটার নাম হচ্ছে মুন্ডেশ্বরী নদী। এর উৎসস্থল হচ্ছে, যতদূর আমি জানি, বেগর মুখ বলে একটা জায়গা আছে, ওখান থেকে। এটা মনে হয় দামোদর নদ থেকে, হ্যাঁ দামোদর নদ থেকে এটা তৈরি হয়ে মুন্ডেশ্বরী নদীটা গিয়ে মিশেছে রূপনারায়ণ নদীতে। অসাম অসাম। আর এই ব্রিজটার নাম হচ্ছে মুন্ডেশ্বরী ব্রিজ। দারুণ। তো মানে এখানকার নদীগুলো ম্যাক্সিমাম সব দেখতে পাচ্ছি বৃষ্টির জল হলেই আরও বেশি ফুল ভেবে ওঠে। এটা অলরেডি অনেকটা, বাকিদের থেকে তো অনেকটাই ভালো জল আছে দেখতে পাচ্ছি। এটা বৃষ্টির জল পেলে আরও ফুলে ভেপে উঠবে। এটা দুটো ছবি নিয়ে নিই। আর এই ছবিগুলো দেখতে গেলে আমাদের, জানেন তো, ইনস্টাগ্রাম প্রোফাইলে দেখতে পারবেন, লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া থাকবে ইনস্টাগ্রাম প্রোফাইলের, একবার দেখে নেবেন। অসাম অসাম, হোয়াট আ ভিউ, দারুণ ভিউ। এটা বেরিয়ে যাচ্ছি এবারে মুন্ডেশ্বরী নদী দেখে। আর এখন চলে এসেছি অলমোস্ট অনেকটা, চাপাডাঙ্গা সামনে আসছে। মানে আমরা যাচ্ছি চাপাডাঙ্গাতে, চাপাডাঙ্গা তো আর আসবে না। যাই হোক, চাপাডাঙ্গার ডিস্টেন্স এখান থেকে আর ওই হার্ডলি যতদূর মনে হয় 8-9 কিলোমিটার বা 9-10 কিলোমিটার মতো বাকি। চাপাডাঙ্গা যাওয়ার আগে আবার একবার আমাদের সাথে মনে হয় দামোদর নদের সঙ্গে আরেকবার দেখা হবে। এই রাস্তায় অনেক ভ্যারাইটি আছে নদীর, যাওয়ার পথে পড়ছে। আসার দিন যেমন খুব বেশি ছিল না, ম্যাক্সিমাম আমাদের যা ছিল কংসাবতী নদী, যা যা নদী ছিল আমি সব দেখিয়ে দিয়েছি আপনাদেরকে আসার দিন ফার্স্ট ভিডিওতে। এই যে একটু আগে এর কথাই বলছিলাম, দামোদর নদ। দামোদর নদে ভালোই জল আছে কিন্তু। এই যে বাঁ দিকে চলে গেলে তারকেশ্বর বেরিয়ে যাওয়া যাচ্ছে, আর সোজা চাপাডাঙ্গার আমাদের শহরের দিকে চলে যাব। এখান থেকে বেশি দূর নয়, তারকেশ্বর যত সম্ভব 7 কিলোমিটার মতো, 6-7 কিলোমিটার ডিস্টেন্স আছে। তা আমরা চাইলে কিন্তু, এখন তো চাপাডাঙ্গা হয়ে ডানকুনি হয়ে আমরা বাড়ি ফিরবো, এখান দিয়ে চাইলেও যাওয়া যাবে। তারকেশ্বর হয়ে, তারপরে সিঙ্গুর হয়ে, ডানকুনি হয়ে যেতে হবে, কিন্তু রাস্তাটা একটু ঘোরা হবে। যাই হোক, যদি কোনোদিন তারকেশ্বর আসার প্ল্যান হয় তাহলে ওই দিক দিয়ে সিঙ্গুর হয়ে তারকেশ্বর চলে আসা যাবে। কলকাতা 60 কিলোমিটার, সাঁতরাগাছি 55, ডানকুনি 40, চণ্ডীতলা 36, ডানকুনি 40। ঠিক আছে, তাহলে এবারে ডানকুনির দিকে এগোনো যাক। এই যে পুরো মাঠে এখনো ধান আছে, ধান চাষ হয়েছে। এইগুলো বোরো ধান, এখনো অর্ধেক, বেশিরভাগ ধান উঠে চলে গেছে, যদিও অল্প কিছু ধান পড়ে আছে।
আর একটু বর্ষা চলে আসলে, মানে আর একটু বর্ষা হলে, বর্ষাকাল পড়লে, বৃষ্টি পড়লে অ্যাকচুয়ালি, তারপরে আবার আউশ ধান চাষ হবে। মেনলি তো আমাদের 3 ধরনের ধান হয়, আমরা ছোটবেলা বইতে পড়েছিলাম, আউশ, আমন আর বোরো। কোনটা কোন সময় হয় ভুলে গেছিলাম এক্স্যাক্টলি। একটু এই স্থানীয় একজন দাদাকে জিজ্ঞেস করে কনফার্ম করে নিলাম। এখন কিছু যেগুলো মাঠে পড়ে আছে বোরো ধান, বেশিরভাগ বেরিয়ে চলে গেছে, একটা কিছু পড়ে আছে। মুকুটমণিপুর থেকে 183 কিলোমিটার জার্নি কভার করে চলে এসেছি চণ্ডীতলা বাজার। এই চণ্ডীতলা বাজার থেকে আমাদের বাড়ি এখনো বাড়ির ডিস্টেন্স হচ্ছে 25 কিলোমিটার মতো। চলে আইছি, আর বেশি বাকি নাই। খিদেও পেয়েছে, এবারে একটু হালকা হালকা খিদে পাচ্ছে। 4:10 বাজে, অনেকক্ষণ তো হয়ে গেল, 5 ঘন্টার উপরে। 11:30 নাগাদ মনে হয়, হ্যাঁ 11:30 নাগাদ এই করেছিলাম, খেয়েছিলাম সেই লুচি। এখন 4.5 ঘন্টা 5 ঘন্টা হতে চললো। কলকাতা 22 কিলোমিটার, হাওড়া ডান দিকে চলে গেলে 14 কিলোমিটার, আর ডানকুনি এখান থেকে বাকি আর 2 কিলোমিটার। পৌঁছে গেছি ডানকুনি মোড়, আর এখান থেকে আমাদের ডান দিকে নিয়ে যেতে হবে। সিগন্যালে দাঁড়িয়েছি। আহা, হাজি বিরিয়ানি। এই খিদে পেয়ে গেল গো, দেখেই খিদে পেয়ে যাচ্ছে। সত্যি তাই, এমনি খিদে পেয়েছে, তারপরে আবার হাজি বিরিয়ানি অ্যান্ড কি যেন লেখা আছে, পুরোটা যদি দেখা যাচ্ছে না নামটা। রোলস, আচ্ছা ওটা রোলস, হাজি বিরিয়ানি অ্যান্ড রোলস। হাজি বিরিয়ানির নাম তো শুনেছি আগে, হাজি বিরিয়ানির গন্ধটা নিয়ে আপাতত চলে যাচ্ছি। তবে বিরিয়ানি দেখে বিরিয়ানির ইচ্ছেটা বেড়ে গেল। আমাদের দুজনেরই একটু বিরিয়ানি ফেভারিট, দুজনেরই বিরিয়ানি প্রিয়। শুধু বাইরে বেরোলে একটু তেল মশলাগুলো অ্যাভয়েড করি বলে বাইরে খাই না। তো আজকে তো বাড়ি ফিরছি, আজকে রাতে খাওয়াই যায়। কি গো, আজ রাতে বিরিয়ানি খাবে নাকি? হ্যাঁ, এই হাজি বিরিয়ানি দেখে তো লোভ লেগে গেল। আমাদের মধ্যমগ্রামে তো এখন প্রচুর বিরিয়ানির দোকান হয়ে গেছে। তো আছে কয়েকটা ভালো ভালো দোকান আছে, আর যেখান থেকে আমরা খাই সেখান থেকে আজ নিয়ে নিলেই হয় একটা। এসে গেলাম আমাদের বালি ব্রিজ, আর সাথে হুগলি নদী। ওরে বাবা কি সুন্দর লাগছে আমাদের দক্ষিণেশ্বর মন্দিরটা। জয় মা, জয় মা, জয় মা। বিরিয়ানি দেখে আর বিরিয়ানির লোভ সামলাতে পারলাম না, এই যে দুজনের জন্য বিরিয়ানি নিতে চলে আসলাম। আজ রাতের ডিনার এখন নিয়ে ঢুকে যাবো একবারে, রাত্রেবেলা শুধু একবার গরম করে খেয়ে নিতে হবে। লাঞ্চ হয়নি, তাই ডিনারের একটা ভালো ব্যবস্থা করে আমরা বাড়ি ঢুকে যাচ্ছি। তো আজকে আমরা ভিডিও এখানেই শেষ করছি। খুব শীঘ্রই দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন কোনো সিরিজ নিয়ে। তো দেখতে থাকুন আমাদেরকে, ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। বাই বাই। আমি অহনা, আমি অভিক। আপনারা দেখছেন আমাদের চ্যানেল ট্রাভেল উইথ অহনা অভিক। আমাদের ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওগুলো ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করবেন ইনস্ট্যান্ট নোটিফিকেশনের জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।